বলো, পাত্ররা যে যার নিজের গোত্র বলো। শাণ্ডিল্য। ভরদ্বাজ। ঠিক আছে, পাত্রীরা যে যার নিজের গোত্র বলো। কি হলো, চুপ কেন? ও, জানা নেই? আচ্ছা, তার ব্যবস্থা আছে। বলো, গোত্র নারায়ণ। নারায়ণ। বলো, সবাই মিলে বলো। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। সংসারে কত দুঃখ কষ্ট পেয়েছিস দেখিস পঙ্খী, এবার তুই ঠিক সুখী হবেই হবি। ভাগ্য কারোর সঙ্গে চিরকাল শত্রুতা করে না রে বোন। মা, মা দেখো মাসি কি করছে। ওকে ওকে অলক্ষণ। বাসর সজ্জার ফুলগুলো এভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিস কেন? হাই তো বিয়ে, তার আবার বাসর। এখানে যেন কোনো হইচই না হয়। আমি এখন ঘুমোবো। আরে আমরা কি বাসর জাগবো না মাসি? বাসর না হয় নাই বা জাগলাম, কিন্তু ভারী তো বিয়ে। কেন বিয়ের কোন অনুষ্ঠান তোর বাদ গেল শুনি? নেত্য গোপাল বাবুদের পার্টি সব করেছে। আলো জ্বললো, সানাই বাজলো, জামাই মেয়ে বরণ হলো, আর গা শুদ্ধ সব লোককে খিচুড়ি, পায়েস, মাছ ভাজা। আমাদের এই যাত্রা গাছের মতো এত নিখুঁত আর এত জাকের গণবিবাহ ভূভারতী কোথায় হচ্ছে শুনি? 26 জোড়া বরকনের মধ্যে গোলে ওই হরিবোল, ওটা বিয়ে নাকি দিদি? তোর ওরকম গণবিবাহ হলে তুই কি করতিস? আমার সময় গণবিবাহ ছিল না রে বোন। তখন মা বাবাও বেঁচে, তারা নিজেরা হাতে করে কুন্তির বিয়ে দিয়ে গেছেন। কিন্তু তাদের পঙ্খির কপালটা খুব খারাপ রে। আজ এক জামাই বাবু ছাড়া আর তো কেউ নেই রে। সেই বা একা কত করবে? চুপ কর, মাথা ধরেছে। ওই তো মাছের ভেড়ির সামান্য নাইট গার্ডগিরি। বুঝিস না কত আয় করতে পারে মানুষটা? তাও 26 জনের মধ্যে হলেও নিজে কাক দ্বীপে গিয়ে পাত্র পছন্দ করে এসেছে। বাবাকে খুব যত্ন করেছিল নতুন মেশো। নীলকণ্ঠ খুব গোছালো ছেলে, কর্মঠ ছেলে। বাড়িতে বসে জাল বুনছে, বেতের চেয়ার টেবিল বানাচ্ছে। শীতল পাটিও মনে। হ্যাঁ, আর নিজের আয় ছোট্ট একটা বাড়িও করেছে। সবচেয়ে বড় কথা কি জানিস? সংসারে কেবল তোরা দুজনই থাকবি রে। বিয়ে তোর ভালো জায়গায় হয়েছে রে পঙ্খী। কি ভালো হয়েছে আমি জানি। আমি এক অন্ধ, আর তোরা দিলি আরেক অন্ধের গলায় ঝুলিয়ে। এই করার জন্য বাবা আমাকে মরার আগে তোদের হাতে তুলে দিয়ে গেছিল। বল, একটা চোখওয়ালা মানুষ, একটা চোখে দেখতে পাওয়া মানুষও তোরা জোটাতে পারলি না। বল, আমরা তো চেষ্টা কম করি রে, কিন্তু না পেলে কি করব? কেন 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 কেন? ওই তো ঘটক পুকুরে। ও, ঘটক পুকুরে সুশান্ত সে তো জানিয়েছিল 1 বছর আগে সে কিছুতেই বিয়ের পিড়িতে বসবে না। তাছাড়া ছেলেটার এত টাকার খায়। নজরওয়ালা ছেলের জন্য তো টাকা লাগবে, তাই না? বল দিদি, বাবা তো বিয়ের সব টাকা তোদের হাতে তুলে দিয়ে দিয়েছিল। বল বেবি, তোর বাবাকে ডাক। বাবাকে দেখে এলে না বিয়ের আসলে
বরযাত্রীদের সাথে কথা বলছে? যা, কে এক্ষুনি বাড়ি আসতে বল। ঠিক জানতো ওই টাকা পয়সা নিয়ে একদিন কথা শুনতে হবে। এই কি হয়েছে? কি হয়েছে? কি ওই শোনো, লন্ডনটা আবার কি হলো? ওটা তো থেকে থেকে কেঁপে উঠছে। তবে যাই বলো, নেতগোপাল বাবুদের কিন্তু একটা পাকা কাজ। ফুল আলো দিয়ে এই ভ্যানগুলোকে এমন সাজিয়েছে না, যেন পুরো ময়ূরপঙ্খী নাও। সেই ময়ূরপঙ্খী ভ্যানে চাপিয়ে প্রত্যেকটা বরকনেকে যে যার বাড়ি পৌঁছে দিচ্ছে। আর তোমার ভগ্নিপতিও আসছে। তুমি যদি আগেই পঙ্কিকে নিয়ে আসতে, ওরা দুজন কি সুন্দর একসঙ্গে আসতে পারতো। তা নতুন বইয়ের মুখটা দেখে ওরকম ভয় ভয় লাগছে কেন? কি বলছে পঙ্কি কুন্তি? শুধু ও কেন, আমিও বলছি বরের চোখে নজর নেই। নজর? আরে আমাদের নীলকণ্ঠ নজরের তোয়াক্কা করে নাকি? আরে ওর বাড়িতে গিয়ে দেখে এসো, চারটে নজরওয়ালাকে না হাতে ধরে বেঁধবো না জ্বালবো না শেখাচ্ছে। রীতিমতো লোক রেখে মাদুর বোনাচ্ছে। নজর ওরকম সাতটা নজরওয়ালা না নীলকণ্ঠ খাচ্ছে। ও সব কথা বলে লাভ হবে না। বাবা ওর বিয়ে থার জন্য টাকা পয়সা রেখে গেছিল। তুমি সেই টাকা দিয়ে অনায়াসে ঘটকপুকুরে সুশান্তকে ধরতে পারতে। সে তো নিজের চোখে দেখে ওকে পছন্দ করে গেছিল। চুপ কর, পায়ে পড়ি চোর। চুপ কর দিদি, চুপ কর। আমাকে নিয়ে তোদের মধ্যে ঝগড়া আমার যার ভালো লাগছে না। তোরা চুপ কর। কোথায় যাচ্ছিস? জমের বাড়ি। যাস না পঙ্কি, পঙ্কি রে, যাস না। পঙ্কি, বারান্দায় থাকিস না বোন। এভাবে বারান্দায় পড়ে থাকিস নে। আর ওই ঘরে আয় লক্ষ্মীটি। ওই ঘটকপুকুরে সুশান্ত তো আমার মোটে বিশ্বাস হয়নি। আরে ও যে কালকে টাকা পয়সা পেয়ে তোমার বোনকে তাড়িয়ে দিত না, তার কে গ্যারান্টি দেবে বলো তো? আর আজকাল যা হামেশাই হচ্ছে। হলে হতো, তাতে তোমার কি? বিয়েটা তো পরে পরে মিটিয়ে নিলে। এখন আমার বোনের টাকা খরচ করে কেন 7 মাস সাফাই গাইছে শুনি? তোমার বোনের টাকা খরচ করা হয়নি কুন্তি, সেই টাকা শেয়ার কিনে রাখা হয়েছে। আরে শেয়ারের দাম বাড়লে সব টাকা ফেরত পেয়ে যাবে। আরে ডবল 3 ডবলও পেতে পারে। আর 3 ডবল পেতে হবে না। পঙ্কির যা আছে পঙ্কিকে দিয়ে দাও, শেয়ার বেচে দাও। যেটা বোঝো না সেটা নিয়ে বিরক্ত করো না কুন্তি। আরে শেয়ার বেচার একটা সময় আছে, এখন বিক্রি করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো। মার খাবে? মেয়েটার জীবনে ওইটুকুই তো সম্বল। যদি পুরোটাই মার খায়, আমরা ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো তো? আচ্ছা শেয়ার না কিনে কোনো উপায় ছিল? হ্যাঁ মানছি, তোমার বাবা যে সময় যে টাকা রেখে গেছিল সেই টাকা হয়তো সেই সময় অনেক কিছু হতো, কিন্তু আজকের দিনে তা দিয়ে কিছু হয় না। টাকার দাম পড়ে গেছে কুন্তি, বোঝো কিছু? টাকার ডিম পাড়াতে হয়। এইসব কথা যদি নীলকণ্ঠের কানে যায়, সে ভাববে না মেয়েটাকে ফতুর করে তুমি ঘর থেকে বিদায় করলে? যে শুনবে সেই তা বলবে। আচ্ছা কুন্তি, বিদায় না করে কোনো উপায় ছিল? আমাদের নিজেদের ঘরে চোখের সামনে মেয়েটার উপর যে পাশবিক অত্যাচারটা হলো, শয়তানটা এখনো ধরাও করেনি, তা সে যে আমার কোনোদিন না কিছু একটা হয়ে গেলে গায়ে মুখ দেখাতে পারতে। আর ওই ঘটকপুকুরের সুশান্ত, ওর জন্য অপেক্ষা করার কোনো কারণ ছিল না। এই এই নীলকণ্ঠকে নিয়ে আসছে বোধহয়। দেখো দেখো পঙ্কিকে একবার দেখো। পঙ্কি ঘরে আয়। জামাই প্রথমবার আমাদের ঘরে আসছি, লোকজনের সামনে আমাদের মুখে আর কালি দিস নে। আচ্ছা কুন্তি শোনো না, বলছি তুমি নীলকণ্ঠকে বরণ করে ঘরে নে, আমি কোন লোকে দেখছি। বরং তাই করো। হাতটা নিয়ে যাও। পঙ্খী, পঙ্খী ওঠো।
তোমাকে এইভাবে দেখতে ভালো লাগছে না? সেই দিন সেই ঘটনাটার পরে তোমাকে আমরা এইখানে যেভাবে দেখতে পেয়েছিলাম পঙ্কি, তাপসদা, তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই তাপসদা। আমাদের চোখের সামনে তো সর্বনাশটা হয়ে গেল, বুঝলি? সেদিনকে সেই ঘটনাটার পরে না ছটপট করছিলাম যাত্রা কাছে থেকে তোকে পার করার জন্য। আরে কোঅপারেটিভের গণবিবাহটা সুযোগটা আমরা ওই জন্য ধরলাম। কাঁদিস নে পঙ্কি, কাঁদিস নে। আরে আমরা কি একেবারে ছেড়ে দিচ্ছি বল? ওলো পরেলো মাদল বাজাইলো, পরেলো মাদল বাজাইলো, ওলো পরেলো মাদল বাজাইলো, আরে এসে সাবধানে। চন্দনের হটুপা দিয়ে দেখনকে সাজায়ে, চন্দনের হটুপা দিয়ে দেখনকে সাজায়ে, পরেলো মাদল বাজাইলো। আপনি এখানে বসুন দাদা। বসি। হ্যাঁ বসু বসু। খুব ভালো লাগছে বুঝলি তাপস। এই নিয়ে থার্ড টাইম আমি এই যাত্রাগাছিতে গণবিবাহে পৌরোহিত্য করলাম। এটা কিন্তু আমার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেকটা তুলে দিল। কি বলো বৌমা? হ্যাঁ হ্যাঁ একদম। এই বলছি ফেলুদাকে একটু চা দেবে তো? হ্যাঁ এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। যদি এভারেজে 25টা করেও ধরা হয়, তাহলেও 3-25 75টা বিয়ে আমি অলরেডি দিয়ে ফেলেছি। এখনো তো ক্যারিয়ারের 3/4 বাকি নাকি তাপস? আরে তোমার হবে ফেলুদা, তোমার হবে। তুমি তো যাত্রা কাছেতে এখনই 1 নম্বর হয়ে গেছো। এই আচ্ছা নীলকণ্ঠ, তুমি কিছু বলছো না যে? আচ্ছা আমার এই গণপৌরোহিত্য মানে গণমালাবদল অনুষ্ঠান পরিচালক, এই যাকে এক কথায় বলে এই শাস্ত্রীয় ম্যানেজমেন্ট, এই তোমার কেমন লাগলো? আর একসাথে এত লোকের সাথে বিয়ের মন্ত্র উচ্চারণ করে কেমন লাগলো ভায়া? আগে আমার একেবারে শিহরণ লেগেছে ঠাকুরমশাই। হ্যাঁ শিহরণ? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমি একা মানুষ, অন্ধকারের মানুষ, এই যে 50 জনের মধ্যে বসে তাদের সাথে গলা মিলিয়ে একই মন্ত্র উচ্চারণ করে গেলাম, তাদের সাথে নিজের ভাগ্য মিলিয়ে গেলাম, এটা ভাবতেই আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে ঠাকুরমশাই। আপনি আশীর্বাদ করুন। জয়স্তু জয়স্তু। আরে তোদের জামাই কেমন গুছিয়ে কথা বলে দেখেছিস তাপস? তাই তো দাদা, দেখছি এই যে ফেলুদা। ভাই তোমার চা। বেশ বেশ। বুঝলে নীলকণ্ঠ, এই তাপসের সাথে না আমার পুরো আলাদা সম্পর্ক। আরে আমাদের পাশের বাড়িটাই তো ফেলুদার বাড়ি। আর তোমার ওই পঙ্কি, তার তো প্রত্যেক দিন আমার ঠাকুর ঘরে যাওয়া চাই। একদম। আমি মাতৃপূজা করি, প্রত্যেক দিন চন্দন ঘষে দিয়ে আসি, আর সে দুলে দুলে চন্দন ঘষেই চলেছে। আচ্ছা, একটা আষ্টে গন্ধ পাচ্ছি যেন। গন্ধ? আস্তে গন্ধ? এই, আমি তো পাচ্ছি না। ওই না তো। কাঁচা মাছের গন্ধ। হ্যাঁ আচ্ছা, আপনাদের বাড়িতে দিদি আজ পমফ্রেট মাছ নিয়ে আসেন তো? আরে না 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 না, আমাদের বাড়িতে তো কমপ্লিট ঢোকেই না। কি বলো কুন্তি? না না একদমই না। আরে বলিস কি, পমফ্রেটের মতো মাছ হয় নাকি? আরে আমার বাড়িতেই তো এসেছে। আর দেখতে হবে না, বেড়ালের কম্ব আপনার রান্নাঘর থেকে ঠিক টেনে এনেছি। ও মা, সে কি? আরে কাল শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে বলে এনে রাখলো। এই খাটের নিচটা একবার দেখুন তো। খাটে দিয়েছি। কই মাছ কই? এই হারিকেনটা নামান তো বৌমা। একবার নিয়ে এসো। আচ্ছা, হারিকেন বাড়িয়ে খাটের নিচে কিছু
দেখতে পাবেন না, চোখে আধি লাগবে। টর্চ জ্বালিয়ে দেখুন ঠাকুর মশাই। তাপস টর্চ বার কর। ওই মাছ কই? ওইটা তো ওই তো হ্যাঁ তাই তো পমফ্রেট। আরে এটা তো আমাদের পম্পেট, সেই বড় পম্পেটটা। আরে কোথায় নিয়ে যাচ্ছ? ফেলে দি। ফেলে দেবে? ওটা বিড়ালে খেয়েছে তো ফেলুদা, কি করবে? আচ্ছা দাও। কিন্তু জামাই, তুমি ত্বক তাপসের উপর থেকে কি করে বুঝলে নিচে পম্পেট? আগে পাচ্ছি পমফ্রেটের গন্ধ, তো ভেটকি গন্ধ বলি কি করে ঠাকুর মশাই? ওরে বাবা, পম্পেট আর ভেটকির আবার আলাদা আলাদা গন্ধ? তাই তো দেখছি। তোদের জামাই নাক আছে রে তাপস। আচ্ছা, বাড়ির এই দিকটা কি আছে? আরে ওই তো এদিকে একটা দরজা, তার পেছনে একটা ছোট বারান্দা আছে, আর বারান্দার পরেই তো ফেলুদার বাগান। বাগানে বাঁশঝাড় আছে তাই না? হ্যাঁ, তা বাঁশঝাড় আছে। বাঁশ ফুলের গন্ধ ছেড়েছে যে। হ্যাঁ, বাঁশ ফুল? বাঁশ ফুলের আবার গন্ধ হয় নাকি ফেলুদা? বাপের জন্মে যাকে চোখে দেখলাম না তার আবার গন্ধ? আগে অনেক কিছুই চোখে দেখা যায় না, তবে এই নাকে ধরা পড়ে ঠাকুর মশাই। যেমন যেমন আপনারা দেখতে পাচ্ছেন না এখন, ওই বাঁশ ফুলের গন্ধে এক পাল ধেড়ে ইঁদুর আর ভুটকো একটা শিয়াল ওই বাঁশ ঝাড়ের মধ্যে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, উপরে বাবারে, নীলকণ্ঠ, তুই বাঁশ ফুল শিয়াল ইঁদুর এমন ছেড়েছো যে নতুন বউ নিজে নিজে এই ঘরে চলে এসেছে। এই আচ্ছা নীলকণ্ঠ, তুমি সব কিছুর আলাদা আলাদা গন্ধ পাও? তাই তো। আগে হ্যাঁ ঠাকুর মশাই, যত বস্তু তত গন্ধ। এই যে আপনাদের পঙ্কি ঘরে এলো, এটা কিন্তু আমাকে না বলে দিলেও আমি ঠিক বুঝতে পারতাম। আরে কুন্তি, কোথায় গেলে গো? আরে শুনে যাও, শুনে যাও। আরে আমাদের নীলকণ্ঠ নাকি এখন থেকেই তোমার বোনের গায়ের গন্ধ চিনে রেখেছে। কি করে বুঝতে পারলাম বলুন তো তাপসদা? এই কিভাবে কিভাবে? কারণ আপনার শালি গায়ে কোনো গন্ধ মাখেনি বলে। তাই নাকি? আগে হ্যাঁ তাপসদা, আজকাল তো লোকে বাড়ির বাইরে পা বেরোলেই, পা বার করলেই গায়ে সুরভি ছড়ায়। আর বিয়ে বাড়ি হলে তো কথাই নেই। তবে আপনাদের পঙ্খী তার বিয়ের রাতেও ছিটে ফোটাও নেয়নি। আরে পঙ্কি রে, এবারে তো একটু হাস, দেখ বিয়ের রাতে নীলকণ্ঠ কিরাম তোর প্রশংসা করছে। আচ্ছা, তুমি কত রকমের গন্ধ চেনো জামাই? আগে মোটা গন্ধ, সূক্ষ্ম গন্ধ সব মিলিয়ে ৫-৬ হাজার তো হবেই ঠাকুর মশাই। ওরে বাবা, হ্যাঁ ৫-৬ হাজার? আরে কি করে মনে রাখো? আগে চমকাচ্ছেন কেন? মানুষের পক্ষে তো ১০,০০০ও সম্ভব। হিসেব করে দেখুন, হাজার হাজার জীবজন্তু, মানুষের মুখ আপনিও তো চিনে রাখেন। বলুন বলুন কি করে মনে রাখেন? আরে আমরা তাদের দেখতে পাচ্ছি, চিনতে পাচ্ছি। আরে বাবা, ছবিগুলো তো মাথায় আটকে যাচ্ছে। ঠিক বলেছেন তাপসদা, ওই গায়ের গন্ধটা আমার মাথায় ঠিক আটকে যায়। আচ্ছা, এই শিয়ালটা কি এখনো ওখানে ঘুরঘুর করছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, ও এখন সহজে ওদিক ছেড়ে যাবে না। এই কেন যাবে না কেন? আরে বাঁশ ফুলের টানে এদিকে এসে শিয়ালে আবার পচা জুতোর গন্ধ পেয়েছে যে। হ্যাঁ, শিয়ালে আবার পচা জুতো কিন্তু বড্ড পছন্দ করে। পচা জুতো? আরে জঙ্গলে কি আজকাল জুতো পরছে না? জানি বাবা কি। আগে জঙ্গলে নয় ঠাকুর মশাই, তবে কিছু মনে করবেন না, আপনার পায়ের জুতো জোড়া
পচে গেছে। হ্যাঁ ও মা, সে কি? আরে তাপস, এই সেদিন কিনেছি, মোটে 10 বছর হলো পায়ে দিচ্ছি। হতে পারে ফেলুদা, আর তুমি সবসময় ফুল চন্দন নিয়ে থাকো, আর এদিকে যে পায়ে 10 বছরের পুরনো শল, হাফ শল পচে ঢোল হয়ে গেছে, তুমি খেয়ালই করোনি। না, তার মানে তুমি বলছো ওই শিয়ালটা এখন আমাকে টার্গেট করে ঘুরে বেড়াচ্ছে? আপনি নয়, আপনার জুতো জোড়াই টার্গেট। আর ওরা একবার টার্গেট করলে সহজে ছাড়ে না কিন্তু ঠাকুর মশাই। বাপরে বাপ, এসব জন্তু জানোয়ারের মনে কি আছে কি করে বুঝবো? এই না 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 না, আমি এবার বাড়ি যাই। এমনি এমনি যাই বলে হ্যাঁ, হবে না দাদা, শুভ দিনে একটু মিষ্টি মুখ করে যান। মিষ্টি? একটু। এই না 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 না, আমি খাবো না। এই যা খাওয়া তো ওই পঞ্চায়েত সমিতিতে খেয়ে নিয়েছি। যা খেয়েছি, একটা হোমিওপ্যাথি গুলিরও জায়গা নেই। হ্যাঁ? আমি খাবো না। একটা একটা দাদা, একটা খাবো? একটা একটা। এই না 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 না, এই হাত পা না ধুয়ে আমি কিছু খাবো না। বাপ রে বাপ, মাসফুল শেয়াল জুতো, ও বাবারে দৈব শক্তি। দাদা একটা। নীলকণ্ঠ, তুমি যা করেছো মাইরি, কুন্তি পেটু ফেলুদাকে মিষ্টি খেতে পালালো। কি গো, হ্যাঁ, তুমি যে আবার বসে পড়ছো, ডিউটিতে যাবে না? ও একদম ভুলে গেছি। আসলে নীলকণ্ঠ না আমাদের ডিউটি ভুলিয়ে দিয়েছে পুরো, জানো তো। তাপসদার কি এখন নাইট ডিউটি চলছে? সারা বছরই চলে, 12 মাস 365 দিন। ওই যে মেছো ফেরিতে রাত জাগা। আরে ব্যাপারটা কি নীলকণ্ঠ, কতগুলো ভেড়ি নিয়ে আমাদের এখানে একটা কোঅপারেটিভ আছে। এবারে তুমি যদি 3 বছর টানা নাইট গার্ডগিরি করতে পারো, তাহলে কোঅপারেটিভের ফুল মেম্বারশিপটা তুমি পেয়ে যাবে। আর তখন আর তোমাকে নাইট গার্ডগিরি করতে হবে না। কিন্তু এখনো 6 মাস বাকি না? এখনো 6টা মাস টানতে হবে, একা একা রাতে থাকা যায়? আর তো 6টা মাস, তারপর তো দেখতে দেখতে কেটে যাবে, তারপর তবে পাচ্ছই নাকি। যাই হোক, এই নীলকণ্ঠ, একটা কথা তোমাকে বলি ভাই, এই আমরা যখন তোমাকে দেখতে গেছিলাম, তখন তো তুমি তোমার এই আশ্চর্য ক্ষমতার কথা আমাদের কিছু বলনি। আগে এ আর আশ্চর্য কি, কেউ চোখে দেখে মনে রাখে, কেউ কানে শুনে, আর কেউ নাকে শুকে। হ্যাঁ, আমার কিন্তু মাথায় একটা দারুণ প্ল্যান আসছে, বুঝলে নীলকণ্ঠ। তা আমরা যদি একটু প্ল্যান করে চলি না, দুই ভাইরা ভাই কিন্তু লাখপতি হতে পারি। ঠিক আছে, কাল সকালবেলা আমি ডিউটি থেকে ফিরে এসে তোমাকে প্ল্যানের কথা বলবো। এই কুন্তি, আমি চললাম, বুঝলে। আচ্ছা, আমি চেঞ্জ ওখানেই করে নেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। দুর্গা দুর্গা। আমাদের কিন্তু কাল সকাল 9টায় যাত্রা দিদি। ও ভোরেই ফিরে আসবে। আচ্ছা, বেবি কোথায়? অনেকক্ষণ তার সারা শব্দ পাচ্ছি না। দেবীর মাসি কাল সকালে চলে যাবে, বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে কাঁদছে। মাসির কাছে সুতো তো। আহারে, ওকে একবার নিয়ে আসুন না দিদি। না ভাই, তুমি তোমার বেবিকে সামলাও, আমি আমারটাকে সামলাচ্ছি। ও হ্যাঁ ভাই, বিয়ের ভোজ তো বাইরে বাইরে চুকিয়ে নিলে, কাল সকালে আমার কাছে কি খেয়ে যাবে বলো তো? যা বলবো দিতে পারবেন তো? সাত সকালে পোলাও কালিয়া চেয়েও না, ওসব দিতে পারবো না। ওসব সস্তার খাবার আমার সয় না দিদি। আমারে দিতে হবে লাল চালের গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, কুচো চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি। আর এমন কি, এক্ষুনি দিতে পারি। তবে দিন। লাল চালের গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, কুচো চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি।
না, সব একসঙ্গে পেলে। কাল সকালের জন্য আর অপেক্ষা করতে হলো না। আমি দরজাটা ভেজে নিয়ে যাচ্ছি, তোরা কিন্তু আজকে খিলখিল দিস না। ভয় করলে ডাকিস রে পঙ্কি, আমি জেগে থাকবো। তোমায় নাকি দেখতে খুব ভালো। ঘটকপুকুরের সুশান্ত তাই তোমায় বিয়ে করতে চেয়েছিল, আর জামাইবাবু রাজি হয়নি বলে তুমি নাকি খুব কান্নাকাটি করেছো। কে বলবে? কেন, যারে তুমি তোমার প্রাণের কথা বলো, যাহার ঠাকুর দালানে দুলে দুলে চন্দন ঘষো, ফেরিদা। সুশান্ত বছরখানেক দেরি করতে বলেছিল। কোনো এক বিশেষ কারণে তাপসদা রাজি হননি। হ্যাঁ, তা রাজি না হয়ে ভালোই করেছেন তাপসদা। কেন ভালো করেছেন? কেন? আরে রাজি হয়ে গেলে যাত্রাগাছি পঙ্খির এই হাতখানা তো ছুঁতেই পেত না কাক দ্বীপের এই নীলকণ্ঠ। তা সে যা বলো, বিয়ের ব্যাপারে কোনো চক্ষু লজ্জা নেই। ও, একটা ছোট্ট জিনিস দেবো তোমায়। কই, হাতটা দাও একবার। লাগছে, আরে আঙুলে লাগছে তো। আহা, লাগছে আঙুলে। আঙুলটা এত শক্ত করলে পড়াই কি করে? একটু নরম করো। এই তো হয়ে গেছে, এই তো। দুধ চাই। সে কি ফেলে দিলে পঙ্খি? দিলাম। কোথায় পড়লো সেটা? কোথায়? আরে কোথায় তুমি? খুঁজে দেখি। ও পাওয়া যাবে না। কাল সকালে দিদি ছাড় দিতে এসে যদি পায়। ও মা, সোনার জিনিস তা এতক্ষণ হাত ছাড়া করে রাখতে হয় বুঝি? তাহলে সারা রাত্রি খোঁজা চলুক। আংটিটা এই তো। কই কি করে পাওয়া গেল? গন্ধে? সোনার কোনো গন্ধ নেই,
তবে যে কৌটোয় ছিল তার গন্ধ লেগেছে এই আংটির গায়ে। আবার ফেলে দিলে আবার খুঁজে আনা যাবে? যদি বারবার ফেলে দিই, যদি 10 বার ফেলে দিই, আনা যাবে 10 বার? আরে বারবার ফেলবে কেন? হাতের একটা পঙ্খি বনের 10টা পঙ্খির চেয়ে দামি। যা। সে কি সত্যি ফেলে দিলে নাকি? খুঁজে আনতে পারলে উস্তাদি বুঝবো। পেয়েছি কোথায়? কোথায়? মনে হচ্ছে এবার একটা নিশ্চিন্তি জায়গায় সে গা ঢাকা দিয়েছে। যদি বলো বের করে আনতে পারি, আনবো। নীলকণ্ঠ, নীলকণ্ঠ! তাপসদা। আসুন দাদা। এই তোমরা জেগে আছো? হ্যাঁ দাদা, আমরা গল্প করছি। তা আপনি আজকে ডিউটি গেলেন না? আরে গেছিলাম তো, এই যে ফুলকপিটা বাড়িতে রেখে আবার যাব, বুঝলে। আরে রাস্তার মধ্যে পেয়ে গেলাম। আমাদের যাত্রাগাছির ফুলকপির কিন্তু হেভি নামটা। ফুলকপি নয় তাপসদা, পাটালি, নলেন পাটালি। তোমাকে দেখছি কেউ ঠকাতে পারবে না। আরে কি হয়েছে কি জানো, এই পঙ্খি আবার নলেন পাটালি খেতে খুব ভালোবাসে। আরে ফুরিয়ে যাবে বলে চিবিয়ে খাই না, মুখের মধ্যে পুড়ে নিয়ে করে দলা পাকিয়ে ঘুরে বেড়ায়। আহা, ঠিক আছে ঠিক আছে, মনে থাকবে মনে থাকবে। আর কাকদ্বীপেও মজুদ থাকবে। আপনার শাড়ির কোনো অযত্ন হবে না তাপসদা। সে আমি জানি নীলকণ্ঠ, সে আমি জানি। প্রথম দিনই যখন তোমাকে দেখতে গেছিলাম, কেন জানি না আমার মনে হয়েছিল তোমার কাছে আমাদের পঙ্খি খুব ভালো থাকবে। কিন্তু একটা কথা তখন থেকে যেটা আমার বারবার ধরে জানার ইচ্ছে হচ্ছে, মানে এই যে তোমার হাজার হাজার গন্ধ চেনার ব্যাপারটা, যেটা সাধারণ মানুষ পাচ্ছে না, সেই গন্ধ তুমি পাচ্ছ। মানে তোমার যে এই দৈব শক্তিটা। ওসব দৈব টৈব নয় দাদা, এ তো আসলে পশুর শক্তি। ভাবেন না চালাকি করছি। এ ক্ষমতা তো রাস্তার ওই কুত্তারও আছে। তাদের আছে ঠিক কথায়, কিন্তু তাদের ক্ষেত্রে কি বেশ বলে ওই অচেতন শক্তি। তখন আমার বয়স কত, 13 কি 14। কাকদ্বীপের লঞ্চ ঘাটে তেলে ভাজার দোকানে কাজ করি। ও, তার মানে তখন তোমার চোখ ভালো ছিল? খুব ঠিক দাদা, ঝকঝকে দেখতে পাই। হ্যাঁ, আর ওই দেখতে গিয়েই তো কাল হলো। গরম তেলের কড়াইয়ে ফুলুরি ছেড়ে নদীর দিকে তাকিয়ে দেখি সাদা বকের মতো আস্ত একটা জাহাজ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। দূর থেকে কোনো লোক দেখা যাচ্ছে না, শুধু নদীর বুকে আস্তে আস্তে ভেসে চলেছে। কতক্ষণ ধরে যে দেখছি। আর এই কড়াইয়ের ফুলুরি? হ্যাঁ, সেগুলো তখন কয়লার দলা পাকিয়ে গরম তেলের মধ্যে ভেসে বেড়াচ্ছে।
আমিও বললাম যা, কিন্তু মানিক ছাড়ে, ঘাড় মুটকে ছুঁড়ে ফেললো ওই রাস্তায়, এক পাল নেড়ি কুত্তার ঘাড়ের ওপর। কুত্তাগুলো আবার আগে থেকেই বাসি তেলে ভাজার দখল নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছিল। আমি ওদের ঘাড়ের ওপর পড়তে ঝালটা মেটালো ওরা আমার ওপর। থাবা মেরে চোখ দুটো আমার গেলেই দিল। হ্যাঁ, জমের দুয়ারে চলে গিয়েছিলাম তাপসদা। বাপ মা আগেই গত হয়েছেন, চোখ হারানোর পর তো আত্মীয় স্বজন সবাই দূরে সরে গেল। বাপের দেওয়া সম্পত্তিটাও বেদখল হল। ভিক্ষে করে বেড়াতাম দাদা, ভিক্ষে করে। চারিদিকে শুধু ধু ধু অন্ধকার। ওই অন্ধকারে আমি একা। হঠাৎ একদিন জেগে উঠতে লাগলো আমার গন্ধের জগৎ। নদীর বুকে যেমন করে জেগে উঠে নতুন চর, কত রকমের যে গন্ধ জুটতে লাগলো আমার, যার হিসেব আগে ছিল না। আমি তখন গন্ধ ধরে ধরে পথ চলি, গন্ধ ধরে ধরে চোর ডাকাত আর খুনে ধরি। আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম নীলকণ্ঠ, তোমার যে এই আশ্চর্য ক্ষমতা, ভাই তোমাকে কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত যে এই ক্ষমতা কাজে লাগালে তুমি জানো না তুমি কি পরিমাণ টাকা ঘরে তুলতে পারবে। হ্যাঁ, দরকার তোমার হয়তো একটা গাইড হতে পারে, আর তার জন্য তো আমি আছি। দরকার বলে ভেরি মেরি ছেড়ে দিয়ে আমি এক্ষুনি তোমার সঙ্গে লেগে পড়বো। কি বলছেন তাপসদা? পয়সা উপার্জন করবো কিনা শেষে পশুর শক্তি খাটিয়ে মানুষের সমাজে বাঁচবো কিনা এই পশুর মূল্যে? নীলকণ্ঠ, ব্যাপারটা তুমি কেন এইভাবে নিচ্ছ? কটা লোকের মধ্যে ওই আশ্চর্য ক্ষমতা থাকে? না তাপসদা, মানুষের সমাজে আমি মানুষ হয়েই বাঁচবো। তাই তো সব ছেড়ে ছুড়ে আমি জাল বোনা শিখলাম, বেতের কাজ ধরলাম, মাদুর, শীতল পাটি। দেখছেন তো বাড়িতে আমার ফার্মে কতজন করে কমে খাচ্ছে। এখন তো আবার আপনাদের পঙ্খিকে পেয়ে গেলাম। এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে। রাজার মতো জীবন কাটবে আমাদের তাপসদা, রাজার মতো। ও ওই নলেন পাটালিখানা দিদি যেন পঙ্খির ব্যাগে দিতে কাল ভুলে না যায়। এই হ্যাঁ, এই তাই তো। এই পঙ্খী বুঝলি অনেক রাত হয়েছে, আমি বরঞ্চ এই ডিউটি যাই বুঝলি, এখানে এই পাটকিটা রেখে গেলাম। হ্যাঁ, এই তুই দরজাটা বন্ধ করে দে, কাল সকালে দেখা হবে। হ্যাঁ, শোনো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তোমাকে আমার একটা লোককে খুঁজে দিতে হবে। ওই দেখো আবার সেই গন্ধ শুকে চোর ধরা। না, তোমার সে ক্ষমতা আছে। শয়তানটা, শুনলে না, ও ক্ষমতা আমি আর খাটাই না। শয়তানটা আমার সর্বনাশ করেছে নীলকণ্ঠ। ও যা করেছে কুকুরের কাজ কুকুরে করেছে, তার তো সমাপ্তি হয়ে গেছে। আর তোমার কাছে কেউ ঘেঁষতে পারবে না। আমি তোমায়
ঘিরে থাকবো পঙ্কি? না না, আমি কোনো কথা শুনতে চাই না। শয়তানটাকে ধরতেই হবে। ধরা চাই 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 চাই। এসো এসো আমার সঙ্গে, এসো এসো, ধরতে হবে শয়তানটাকে, ধরতে হবে। এসো এসো এসো। কোথায় আনলে আমায়? বাঁশ ফুলের গন্ধ। ও, এই বুঝি সেই পেছনের বারান্দা? হ্যাঁ, এই বারান্দায়, এই ঠায়ে, সেই রাতে। থাক, আজ আর কোনো সর্বনাশের কথা নয়। এসব বলার তো ঢের সময় পাবে তুমি। আজ তো আমাদের সুখের দিন। সুখ? জানো না, সুখের কথা যে আমাদের ভাবতে নেই নীলকণ্ঠ। সেই রাতে আমার ঘুম আসছিল না। এই ঠায়ে বসে আমি সুখের কথাই ভাবছিলাম। সুশান্তর গলাটা কানে যেন বাজছিল। মনে হচ্ছিল ওর কটক পুকুরের বাড়িতে আমার কি যে সুখ হবে। চলো ঘরে চলো, তোমার সুশান্তের কথা শুনবো। না না না, কোনো সুশান্তের কথা নয়। আজ আজ সর্বনাশের কথা শোনো। এইটায় কতক্ষণ বসেছিলেন আমি জানি না। দিদি ঘুমিয়ে পড়েছে। তাপসদা ডিউটিতে। সব চুপচাপ। হঠাৎ একটা মচমচ শব্দ। বাঁশপাতা মারিয়ে কেউ যেন এগিয়ে আসছিল। কে কোনো সাড়া দেয় না। শব্দটা ক্রমশ এইদিকে এগিয়ে আসছিল। আমি ঘরের ভেতর ঢুকতে যাব, এমন সময় একটা গামছা এসে পড়লো মুখের উপর। গামছাটা দিয়ে আমাকে বসে বাঁধছে। আমি চিৎকারও করতে পারছি না। আর মুখ থেকে বক করছে মদের গন্ধ। তারপর এইটাই যমদূতরা আমার সব কেড়ে নিয়ে চলে গেল নীলকণ্ঠ। সব কেড়ে নিয়ে চলে গেল। কে? জঙ্গলে কে? আমি নীলকণ্ঠ, ফেলুদা। আরে ফেলু ঠাকুর, এই মাত্র তোমাদের বিয়ে দিলুম। ও ঠাকুর মশাই, এত রাতে চন্দন মেখেছেন কেন? ওই পচা জুতোর কথাটা শুনে না সারাটা শরীর কিরম এই ঘিন ঘিন করে উঠলো। স্নান টান করে একটু চন্দন মেখে নিলাম, একটু বেশি করেই মেখে নিলাম। তা এত রাতে জঙ্গলে কেন? এই কেন বলতে হলে তোমাকে জিওগ্রাফিটা বুঝতে হবে। এই ঝোপটা যেমন তাপসের বাড়ির পিছনে, তেমনি আমার বাড়িরও পিছনে। আর আমার ওই দোতলার ঘর থেকে পঙ্কির এই বারান্দাটা পরিষ্কার দেখা যায়। দেখলাম বারান্দায় আলো জ্বললো, দরজা খোলা হলো, তোমরা দুজনে বেরিয়ে এলে, কথা বলছো। তো ভাবলাম যাই, নীলকণ্ঠকে এই কথাখানা জানিয়েই আসি। কথা? কি কথা? ওই যে পঙ্কি বলছিল না, এই হলো কি জানো, এই সন্ধ্যেবেলা তোমার ওই দৈব শক্তিটার পরিচয় পেয়ে আমি ভাবলাম না, এটা আগে ভাগে জানিয়ে দেওয়াই ভালো, নাহলে তুমি একদিন না একদিন জানতে পারবেই। এই ব্যাপারটা কি, এই সেদিন রাত্রে না একটা খচর মচর হ্যাঁচড়া পিচড়ির আওয়াজ আমিও পেয়েছিলাম। তা আপনি কিছু করলেন না সেদিন? আরে আমি ভেবেছি এই শেয়াল কুকুরের কাণ্ড, তারপরে সব চুপচাপ, আর আমিও ভুলে গেছি, কেউ কিছু আমায় বলেনি। এই তো এই কিছুদিন আগে এই মেয়েটা যখন আমার ঠাকুর ঘরে চন্দন ঘষতে ঘষতে
কেঁদে কেঁদে আমাকে সব বললো। আমি তো তখন কানেক্ট করতে পারলাম, আচ্ছা ও তো সেই রাতের কথা বলছে। তো আমি আর ওর দিদি জামাইবাবুকে কিছু বলিনি, বুঝলে তো? কেন বলবো, ওরাও তো আমার কাছে লুকিয়ে গেছে, হয়তো লজ্জা পাচ্ছে। আর কিছু বলবেন ঠাকুরমশাই? বলবো বাবা, বলছি অঙ্কিত তো কোনো দোষ নেই, তুমি যেন ওর উপরে কোনো প্রতিশোধ নিও না। পৃথিবীতে একটা মার খাওয়া আর একটা মার খাওয়ার উপর প্রতিশোধ নেয় না ঠাকুরমশাই। আপনি বাড়ি যান। ও টর্চ নিয়ে এসছেন তো, নাহলে জঙ্গলটা তালি দিতে দিতে চলে যাবে। ঠিক আছে, আমি আসছি, তোমরা সুখী হও বাবা, তোমরা সুখী হও। পেয়েছি গো, পেয়েছি পেয়েছি পেয়েছি। কোথায় কোথায় তুমি, কোথায়? এই তো এখানে। এই দেখো কোথায় কোথায়, এই দেখো গেঞ্জির টুকরোটা পেয়েছি। দেখো গেঞ্জির টুকরোটা। গেঞ্জি? জমদূতরা যখন আমায় নড়তে দিচ্ছিল না, আমি খামচা মেরে গেঞ্জির খানিকটা অংশ ছিঁড়ে নিয়েছিলাম। কিন্তু কয়েকবার আগে ছেড়া। দেখো না এখনো কি কোনো গন্ধ নেই? দেখো না, দেখো। গেঞ্জির টুকরোটা যত্ন করে রেখে দিয়েছিলে কেন গো? তুমি কি জানতে নাকি 2 মাস পরে তোমার সারা জীবনের সঙ্গী হয়ে আসবে এমন একটা মানুষ যার কুত্তার মতো ঘ্রাণ শক্তি? না গো না, আমি কি করে জানবো? আমার কি এত বড় ভাগ্যে হবে বলো? তখন আমি ভেবেছি এই ময়লা তেনিটা গুছিয়ে রাখি, এইটুকুই যে আমার সেদিনের জয়। তবে তো জয় হয়েই গেছে। আর কেন পঙ্খী, আবার কেন? রেডি হয়েছে তো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর কোথাও একটা বেরুলো, বোধহয় তোমার ওই ফেলুদার বাড়ি। কিন্তু সেও তো অনেকক্ষণ, কে জানে আবার ঠাকুর ঘরে চন্দন ঘষতে বসলো কিনা। বাবা, এই চন্দন ঘষে ঘষে কি হয় বলো তো? এতদিন ধরে চন্দন ঘষে ঘষে হলোটা কি? বেবি, আরে বেবিকে দিয়ে ওদের ডাকতে পাঠাও। বেবি, বেবি। চেঁচিও না, নাইট ডিউটি দিয়ে দিয়ে চোখ দুটো একদম জবাব ফুল হয়ে গেছে। এখানে বসো দেখিনি। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, 9টার লঞ্চটা মিস করলে পরেরটা আবার বিকেলতে 3টে। আরে কাকদ্বীপ কি কমখানি পথ? আরে রাস্তায় ওরাই বিপদে পড়বে। সে চিন্তা নীলকণ্ঠের আছে, কিন্তু ওদের সঙ্গে তো কারো যাওয়া দরকার। এত মালপত্র নিয়ে। সে ভাবনা আমার আছে। ওই বাইরে গিয়ে দেখো, নারায়ণকে ফিট করেছি, ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সমস্ত মালপত্র নিয়ে ওদের সঙ্গে লঞ্চে করে কাকদ্বীপ পর্যন্ত যাবে, তারপর ওদেরকে বাড়িতে তুলে দিয়ে তবে ফিরবে। তবু তুমি সঙ্গে গেলে ভালো হতো। আমার কি যাওয়ার জো আছে এই নাইট গার্ডগিরি ছেড়ে?
আরে যতদিন না ওই পার্মানেন্ট মেম্বারশিপটা পাচ্ছি ততদিন তো কোনো প্রশ্নই নেই। আর যাই হোক শোনো, এটা দেখো, এটা নিয়ে এসছি। দেখো এটা খুলে দেখো। কি গো? দেখোই না। নতুন প্যান্ট গেঞ্জি কোথায় কিনলে গো? যাত্রা কাছে নতুন জামা প্যান্টের দোকান হয়েছে নাকি? আরে না না, কেনা নয়, দুদিন পরে বুঝলে ওই বাবাটি বা সেক্রেটারির কাছে গেছিলাম, পুজোর বোনাসটা যদি একটু আগে পাওয়া যায়। তা কি হলো কি, পুজোর বোনাসটাও দিল, আমার এই নতুন জামা প্যান্টটাও দিল। ভাবলাম যাই এই কণ্ঠকে দেওয়া যাবে। সে ভালোই করেছো। কি সময় হ্যাঁ তাই তো দেখছি। আর বলছি যে শোনো না, এই টাকাটা একটু তোমার বোনের হাতে না চলে কিছু দিও। থাক, আমার বোনের জন্য তোমাকে আর ফতুর হতে হবে না। ওরম করে বলছো কেন? আমি কি সেভাবে বলেছি? হ্যাঁ মানছি যে ওর টাকাটা খাটাতে গিয়ে একটু ফাঁপড়ে পড়ে গেছে। আরে বাবা, বাজার এইভাবে চলতে পারে না, বাজার ঠিক উঠবে। তুমি নাও নাও নাও, এই টাকাটা আসলে দিয়ে দিই। বাবা যাওয়ার সময় বলে গিয়েছিল, মেয়েটাকে তোদের সংসারের মাথায় মোড়ায় রেখে দিস, কুন্তি দূর করে দিস না। আচ্ছা, আমি কি সেভাবে কিছু বলেছি কোনোদিন বলো তো? ওই ঘটনার পর থেকে তুমি ওকে মোটেই সহ্য করতে পারোনি। ভালো করে দুটো কথাও বলতে না, কিন্তু ওর কি দোষ? কই দিদি কোথায়? এই দিদি, এই যে নীলকণ্ঠ তোমাদের ঘরে। এই এই আর দেরি করবো না, বুঝলে অনেক দেরি হয়ে গেছে। এই চলো চলো, এই এসো 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 ভাই এসো। এই বলছি অনেক দেরি হয়ে গেছে, আর কিন্তু দেরি করবো না, তোমরা বরঞ্চ এগো। হ্যাঁ বাইরে ভ্যান আছে লঞ্চঘাটের দিকে, আমি তোমার দিদিকে নিয়ে জিনিসপত্র নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। কই দিদি, কই দিদি? এই যে মা এখানে। থাক থাক, সাবধানে যেও। আর পথে খিদে পেলে তোমরা কিন্তু কিছু কিনে খেও না। আমি তোমাদের জন্য জয়নগরের মোয়া আর নলেন গুড়ের সন্দেশ দিয়েছি, আর পরোটা আর আলু ভাজা। তাহলে আর বাদ গেল কোনটা? বাদ রাখলাম ব্যথাটা, জ্বালাটা, বিঘ্নটা। ওগুলো যেন কোনোদিন তোমাদের না ছুঁয়ে ভাই। এই নীলকণ্ঠ, এই তোমাকে না কয়েকটা কাগজ দিই বুঝলে। এইগুলো কিন্তু শেয়ার বন্ড, হ্যাঁ পঙ্কির টাকাতেই কেনা। বাজার কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে। তুমি কিন্তু গুছিয়ে রেখে দিও ভাই, হারিয়ে ফেলো না যেন। হ্যাঁ দাদা, আজ থেকে আমরা এক পরিবার, আর আপনি হলেন সেই পরিবারের মাথা। এই কাগজগুলো আপনি রাখুন দাদা, এগুলো ভাঙিয়ে টাকাটা কিন্তু বেবির বিয়ের সময় কাজে লাগাতে হবে দাদা। কি যে বলি ভাই তোমাকে, কি যে বলি। ভালো থাকো নীলকণ্ঠ, ভালো থাকো, দেখবে খুব খুশি হবে, খুব সুখী হবে তোমরা। ভাই নীলকণ্ঠ, তোমার তো মোবাইল আছে, ফোন করো আর মাঝে মধ্যে ছুটি নিয়ে আমাদের কাছে চলে এসো। আপনারাও আসবেন, কয়েকটা দিন খুব আনন্দে কাটাবো আমরা। তাপসদা, হ্যাঁ বল। তাপসদা, থাক 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 থাক, প্রণাম করবি। তোমার মতো ভগবানকে প্রণাম করবো না তো কাকে করবো বলো? আমার মতো বাপ মা মরা জন্মান্ধ মেয়েটাকে তোমরা যেভাবে আগলে রেখেছো, নিজের দাদাও পারতো কিনা জানি না। আর দাদা, কোনো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও দাদা। আবার যাওয়ার সময় এসব কেন বলছিস? আরে কাঁদিস না রে, দেখবি তোরা খুব সুখী হবি, খুব সুখী হবি। আর আমরা তো আছি নাকি? চল চল, আর দেরি করিস রে। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। চল চল বেবি, তোর মাসিকে নিয়ে আয়। চলো চলো নীলকণ্ঠ যাবো। হ্যাঁ তুমি ওটা নিয়ে যাও, আমি এগুলো নিয়ে আসছি। চল চল।
নীলকণ্ঠ কিছু বলবে নাকি? নীলকণ্ঠ চলো। একটা ছোট্ট কাজ মিটিয়ে যাবো দাদা। কাজ তো করো না। কি কাজ? এটা এটা রাখুন দাদা, এটা আপনার জিনিস। কি আছে এতে? দাদা আমি একা মানুষ, অন্ধকারের মানুষ। রাস্তার ওই পশুগুলো যখন আমাকে সমাজের বাইরে ঠেলে বের করে দিয়েছিল, তারপর তো আপনারাই আমাকে আবার এ সংসারে ফিরিয়ে আনলেন। আপনারা আমার পরম আত্মীয়, পরম আপনজন। দেখবেন কোনো দিনও কোনো কারণে এ সম্পর্ক যেন ছিন্ন না হয় দাদা। আরে আবার কাকদ্বীপ থেকে কি আনতে গেলে বলো তো? আমাকে যেন আবার ওই অন্ধকারে ফিরে যেতে না হয় দাদা, ফিরে যেতে না হয়, কি নিয়ে এসছো? ফিরে যেতে না হয়।